স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। কোনো বিশেষ অতিথি আছে বুঝি? আফনান শেখ বললেন, আমাদের ফ্ল্যাটে যারা আছেন সকলের সাথেই আমাদের কম বেশি পরিচয় রয়েছে। তবে 14 তলায় অব্র আসার পর থেকে ভাবছি তাকে ইনভাইট করাই হচ্ছিল না। আজ তোমার জন্মদিন উপলক্ষে করেই ফেললাম। সদর দরজা ঠেলে অভ্র ঢুকতেই নীলা অবাক চোখে তাকালো। হাতে আবার ফুলের বুকে, বেবি পিঙ্ক, ওয়াটার লিলি, জিপসি, গোলাপ, আরো কয়েকটা মিষ্টি ফুল। তার মানে এ ছেলে আগেই জানতো নীলার জন্মদিন। অভ্র এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিলেন আফনান শেখ। কারুমি তাকে হাতে টেনে বসালেন টেবিলে। অধীর বলল, তুমি যা ব্যস্ত মানুষ, ভেবেছিলাম ইনভিটেশন অ্যাকসেপ্ট করবে না। অভ্র একটু হাসলো, বলল, আমার চাচাতো বোনের জন্মদিন, ভাবলাম আমার তো অ্যাটেন্ড করা উচিত। এই সুযোগে শালা বোন জামাইয়ের আত্মীয়তা দৃঢ় করা যাবে। সকলে অবাক চোখে তাকিয়ে রইল অভ্রের দিকে। এমনকি নীলা নিজেও। অভ্র তাকে বোন বলে পরিচয় দিবে তা নীলা কখনো ভাবেনি। নীলার মনে হলো এটা ছিল তার জন্মদিনের বেস্ট গিফট। নীলা চেয়ার ছেড়ে অভ্রের পিছনে গিয়ে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমার ছোট চাচার ছেলে। অর্কিড এতক্ষণ অভ্রের দিকে আর চোখে তাকিয়ে হাসছিল। তবে অভ্রের করা অনাকাঙ্ক্ষিত কাজে এসে বেশ ভড়কে গেল। অভ্র ঠিক অর্কিডের অপোজিটের চেয়ারেই বসেছিল। অর্কিড তাকাতেই তাকে চোখ মেরে দিল। এদের দুই ভাই বোনের হঠাৎ কি হলো? সেদিন রোদ্দুর যখন তেপান্তরকে চোখ পড়ল, সেটা অর্কিডের চোখের আড়াল হয়নি। আজ কিনা অভ্র নিজেই রোদ্দুর তেপান্তরের নাম্বারে ডায়াল করবে কি করবে না ভাবতে ভাবতে পায়চারি করতে লাগলো ব্যালকনিতে। রাত প্রায় 12:30। এই সময়ে কি ফোন করলে ছেলেটা ডিস্টার্ব হবে? এত সব ভাবনার ছেদ ঘটলো হাতের ফোনটি রিং হওয়াতে। কাঙ্ক্ষিত নম্বর থেকে ফোন পেয়ে দ্রুত রিসিভ করলো সে। হ্যালো মিস, আমাকে ফোন করবেন ভাবছিলেন বুঝি? মোটেও না, তোকে কেন ফোন করতে যাব? তুই কি সুপারস্টার নাকি? শাবনুর আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাবি, অপু বিশ্বাস বড় অপুর ক্লোজ বান্ধবী, ফুপায় ড্যান্সার মাস্টার, ফুপু পার্লারের টিচার, তোরে ছাড়া হইমু আমি সুপারস্টার। রোদ্দুর খিলখিল করে হেসে দিল। এ ছেলের মাথায় ভীমরতি। হাসছিস যে? না না, ঠিকই আছি। তুই সুপারস্টার হ। কিছু বলবি? তোর সাথে দুপুরে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি রে, আমি দুঃখিত। থুর বোকা, কিছু মনে করিনি। ফ্রেন্ডসদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। ফোনটা রাখি, আমার একটা অফিসিয়াল কল আসছে। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ড কর। রোদ্দুর ঝুল বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। মানুষের এতটা পার্থক্য হতে পারে? সেদিন রাতে অরিত্রকে কেবল বকাটে বলা, সে যেটুকু তাদের মাঝে ছিল না ছিল সবকিছুর পাট চুকিয়ে পাড়ি দিয়েছিল দূরদেশে। যদিও এরপরে রোদ্দুর নিজেকে প্রস্তুত করে অরিত্রকে সুযোগ দেওয়ার জন্য ভেবেছিল, এই ভাবনাটুকুটাকে কম পোড়ায়নি। তাহলে তেপান্তর কেন ব্যতিক্রম? ছেলেটা হুট করে এসে বন্ধুত্বের দোহাই দিয়ে রোদ্দুরের জীবনের সকল কিছুর দখলদারি নিতে শুরু করেছে। সময়ের ফিরে কত শত বন্ধু হারায়, তারা কি তেপান্তরের মতো করে হুটহাট ফিরে আসে? ফিরে যদি আসেও তবুও কি ঠিক আগের মতো বন্ধুত্ব থাকে? এক চুলো দূরত্ব তৈরি হয় না? নাকি ধীরে ধীরে ঠিক রোদ্দুর তার তেপান্তরের মতো বন্ধন গাঢ় হয়, এতটাই গাঢ় যে বন্ধুর ভালো মন্দে পাশে থাকা যায়, সবচেয়ে কাছের মানুষ হয়ে মনের সকল অনুভূতির ক্লান্তিতে তার কাঁধকে ভরসার স্থান হিসেবে কল্পনা করে মাথা এলিয়ে দেওয়া যায়, একটুখানি যত্ন আর অনেকখানি খুনসুটি করা যায়, সর্বদা পাশে পাওয়া যায়। অভ্র আনচান করতে লাগলো। কিছুতেই নিজেকে সে কন্ট্রোল করতে পারছে না। মাথাটা ঝিমঝিম করছে। এবার স্মোক না করলেই নয়। ড্রয়িং রুমে সকলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। অভ্র এক কোণে সোফায় বসে হাতের লাইটারখানা বারবার অন অফ করতে লাগলো। তার অবস্থা দেখে অধীরের বুঝতে বাকি রইল না সে চেইন স্মোকার। হঠাৎ অধীরের প্রচন্ড রকম বুকটা খালি খালি অনুভব হতে লাগলো। অরিত্রের শূন্যতাটুকু অনুভব করাতে হৃদয় হু হু করে উঠল। অরিত্র স্মোকিং করতে না পারলে এভাবে লাইটার নিয়ে বসে থেকে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা চালাতো। তখনই অধীর অরিত্রকে ফোন করলো, তবে রিচ করতে পারলো না। অগত্যা উঠে গিয়ে বসলো অভ্রের পাশে। অভ্র ভদ্রতার খাতিরে হাসলো। মিস্টার শেখ, এতটা ফর্মালিটির দরকার নেই, ওরা আমার দাদা ভাই বলেই ডাকে, চাইলে তুমিও ডাকতে পারো। আচ্ছা। স্মোক করো বুঝি? অল্প স্বল্প বললে ভুল হবে। স্মোকিং করতে না পারলে আমার নিজেকে সামাল দেয়া দায়। অধীর মুচকি হাসলো। আমার পরে আরেকটা ভাইও আছে, অরিত্র, আর্কিডের বড়, ও তোমার ক্যাটাগরির লোক। তাই নাকি? উনি বোধহয় পিএইচডির জন্য অ্যাব্রোডে আছেন।
হ্যাঁ, ও যখন ক্লাস 10-এ পড়তো তখন ও লুকিয়ে চুরিয়ে স্মোক করতো। তবে বাবার হাতে ধরা পড়ার পরে বাবা প্রথম বারের জন্য ওর গায়ে হাত তুলেছিলেন। বাবার হাতে আমরা 3 ভাই বোন কখনো মার খাইনি, এমনকি আম্মুর হাতেও না। তারা বেশ স্ট্রিট পার্সেন্টস হলেও এই বিষয়ে বেশ সতর্ক ছিলেন। তবে অরিত্রই প্রথম এবং শেষবারের মতো বাবার হাতে। তবে এরপর অনেক চেষ্টা করে স্মোক ছাড়াতে পারেনি। ওকে দিনকে ঘরে আটকে রাখা হয়েছিল। তবে কোনোভাবেই সে নিজেকে সামলাতে পারছিল না। আমি ওর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ হাতে ওর জন্য সিগারেট কিনে এনে দিয়েছিলাম। মানে জেনে শুনে স্লো পয়জন হাতে তুলে দিলাম এই আর কি। এর সাথে মরার চেয়ে ধীরে ধীরে মরুক। বলেই ঠোঁট টেনে হাসার চেষ্টা চালালো অধীর। অভ্র অবাক চোখে তাকিয়ে রইল অধীরের চোখে, যেখানে স্পষ্ট ছোট ভাইয়ের জন্য হাহাকার। তাদের মধ্যকার দূরত্বটুকু যে তাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে তা অভ্র অবলোকন করলো। এরপর কি হলো দাদাই? মানে আঙ্কেল কি এরপর তাকে আর কিছু বলেননি? না, তবে এরপর অরিত্র কখনোই বাসার কারোর সাথে স্মোক করেনি। নিজের রুমে একাকী করতো, এমনকি বাইরের কোনো সামনে সিগারেট আগুনও দেয়নি কখনো। বাই দ্য ওয়ে, তুমি দাদাই বলাই আমি খুশি হয়েছি। আমি কিন্তু আমার ভাই বোনদের অনেক ভালোবাসি, সাথে আমি বেশ পজিটিভ। তুমিও আজ থেকে তাদের মধ্যে একজন। বলতে বলতেই অভ্রের কাঁধে হাত রাখলো সে। অভ্র বিস্মিত হলো, এত সহজে মানুষ আপন করে নেওয়া যায়? তবে তার কাছের মানুষের সংখ্যাটা কি ধীরে ধীরে বাড়ছে? বাকিরা নিজেদের আলোচনায় ভাটা দিয়ে এতক্ষণ তাদের কথোপকথন মন দিয়ে শুনছিল। সেদিকে এই দুজনার কোনো ভ্রুক্ষেপই নেই। অর্কিড মনে মনে বেশ খুশি হলো। অভ্র তবে ধীরে ধীরে কিছুটা নর্মাল হচ্ছে। আফনান শেখ ঠোঁটে হাসি ঝুলিয়ে বললেন, অব্র, তুমি চাইলে ব্যালকনিতে গিয়ে স্মোক করে আসতে পারো, তবে শোনো, মোটেও বেশি ধূমপান কিন্তু করবে না। অভ্র মাথা নাড়িয়ে বলল, সরি আঙ্কেল, এমন এমব্রেসিং সিচুয়েশন তৈরি করার জন্য। ওকে, আসলে আমার ফ্যামিলি বেশ কমপ্লিকেটেড। আমাকে কখনো শেখানো হয়নি এসব সোসাইটিতে শোভনীয় নয়। বরাবর বিদেশি সংস্কৃতির সাথে তাল মেলাতে গিয়ে বলতে বসেছিলাম আমি পুরো দস্তর বাঙালি। তবে তাদের সংস্কৃতি আমায় সম্পূর্ণ ঘায়েল করতে পারেনি, কেবল তৈরি করেছিল আবেগ অনুভূতিহীন যন্ত্র মানবে। তবে আপাতত মনে হচ্ছে আমি ঠিক পথে এগোচ্ছি। আফনান শেখ প্রশান্তিময় হাসলেন, যেন অভ্রের মাঝেই তিনি অরিত্রকে কল্পনা করতে চাইলেন। জিজ্ঞেস করলেন, তা সঠিক পথের দিশা কে দেখালো? অভ্র থতমত খেয়ে গেল এই প্রশ্নে। এরপর নিজেকে সামলে নিয়ে অর্কিডের চোখে চোখ রেখে বলল, একজন শুভাকাঙ্ক্ষী যে নিঃস্বার্থভাবে আমার পথের প্রদর্শক হয়েছে। আমার জীবনে এক চলতে রোদ্দুর এনে অন্ধকার জীবনে আলোর ছটা দিয়ে আমার অন্তরাত্মা জীবন্ত করেছে, যে আমাকে এক মুহূর্তের জন্য হলেও ভাবতে বাধ্য করেছে। নিকোটিনের ধোঁয়াশার শ্মশানে আর কতগুলো উকিল সাহেব? এবার না হয় শ্মশানের পোড়া ছাইগুলো ধুলে উড়িয়ে বাস্তবতায় ফিরে আসুন। অভিমান অভিযোগের পাল্লা হালকা করে কাছের মানুষের নিয়ে ভালো থাকুন। অভ্রের বলা প্রতিটি বাক্য কর্ণগোচর হতেই অভ্রের প্রতি অর্কিডের টানটুকু যেন আরো দৃঢ় হলো। আফনান শেখ বিস্তর হাসলেন, বললেন, বাহ, তবে তো সেই শুভাকাঙ্ক্ষী তোমার লাইফে বেশ ইনফরমেট রোল প্লে করেছে। জি, বলা চলে সবচেয়ে স্পেশাল রোল। আমার দেহে আত্মা থাকলেও আমি প্রায় মৃত মানুষের ন্যায় জীবনযাপন করেছি। তবে আমার পৃথিবীর সে আলোক ছটা আমি নতুন করে জীবনদান করেছে যেন। কারণে অভ্রের মাথায় হাত বলিয়ে বললেন, তুমি বেশ মিষ্টি ছেলে, যদিও তোমার বাবা মায়ের সাথে আমাদের পরিচয় নেই। তবে তোমার মায়ের সাথে কখনো দেখা হলে তাকে বলবো তোমার মতো ছেলে তার গর্ভ। অভ্র খানিকটা সময় চুপ করে থেকে বলল, মা? কিন্তু আমার তো মা নেই। তবে আমার বাবাকে হয়তোবা চিনবেন, লামহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার আহাদুর রহমান মজুমদার। মা নেই কথাটি শুনে উপস্থিত সকলে একে অপরের দিকে চাওয়াচাই করলো। এবার বোধগম্য হলো ছেলেটার জীবন ঠিক এতটা বেরঙিন কেন। ব্যবসা সামলাতে গিয়ে বাবাও বোধহয় তাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। আফনান শেখ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, হ্যাঁ, তোমার বাবাকে আমি বেশ ভালো করেই চিনি। লামহা তোমার মা, লামহা নূর চৌধুরী। আমরা স্কুল, কলেজ, ভার্সিটি একসাথে পড়েছি। অভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, সত্যি আঙ্কেল? হ্যাঁ, তোমার এক মামা আছেন তাই না, রঞ্জন চৌধুরী। আমি যখন প্রথম ব্যবসা শুরু করি তখন আমরা পার্টনার ছিলাম। তবে সে খুব কম বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। যতদূর জানতাম তার একটি মেয়েও ছিল বোধহয়। তবে তারা কখনোই তাদের বিজনেস নিয়ে কথা বলতে আগ্রহ দেখাননি। হ্যাঁ, আমার মামাতো বোন আছে, শাইলি রুদ্র চৌধুরী। তা কেমন আছে তারা? আমার আজও অপরাধবোধ
কাজ করে তাদের পাশে দাঁড়াতে পারিনি বলে। আসলে তখন আমারও তেমন পরিস্থিতি ছিল না যে আর কোটি পরিবার সামলাল দিতে পারবো। আচ্ছা, তাদের এখন কি অবস্থা? বেশ ভালো। রোদ্দুর একটি বেসরকারি কলেজের বাংলার প্রভাষক। মামিমা আর সে ভালোই চলছে তাদের। অভ্র কলেজের নাম বলতেই অর্কিড আর অধীর একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তার মানে এই সেই রোদ্দুর যাকে কিনা অরিত্র ভালোবাসে? ভাবতেই চক্কর আসলো মাথায়। পৃথিবীটা সত্যি গোল। এত এত কোইন্সিডেন্স করতে পারে? রিলেশনগুলো কেমন জালের মতো, এর সাথে ওর, ওর সাথে এর। তবে এ সত্যি জেনে দুই ভাই বোনের কথা বলারা হারিয়ে গেল। তবে তারা ভালো আছে জেনে আপনার শেখ স্বস্তি পেলেন। সফলতার চূড়ায় উঠতে গিয়ে পিছনে ফেলে এসেছেন কত শত আপনজনাদের। খোঁজ নেননি প্রিয় বান্ধবী কিংবা প্রিয় মানুষগুলোর। জীবনের একটা পর্যায়ে মানুষ বোধহয় বেশ স্বার্থপর হয়ে যায়। আড্ডা চলল ভোর 3টে অবধি। অভ্র রোদ্দুরদের ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটে উঠে 14 তলার বাটনে প্রেস করলো। অর্কিড ফিরে যেতে নিলে অধীরও তার পিছনে যেতে উদ্যত হলো। নীলা তার হাত টেনে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? অধীর নীলার চুলে হাত বুলিয়ে বলল। রুমে গিয়ে আমার জন্য একটু ওয়েট করো, এখনই আসছি। অধীর রুমে প্রবেশ করতে দেখে অর্কিড জিজ্ঞেস করলো, দাদাই কিছু বলবি? মূলত অভ্র আর অর্কিডের চোখাচোখি অধীরের চোখ এড়ায়নি। তাছাড়া আজকাল অর্কিডের ভাবগতি সে ঠিক বুঝে উঠছে না। সেদিন নীলার কাছে শুনলো অর্কিড নাকি শাড়ি পরে মেলায় ঘুরতে গিয়েছে। এগুলো তার বোনের সাথে আদেও মেলে? জিজ্ঞেস করতেই অর্কিড আমতা আমতা করে বলল, কি জানতে চাও? তোদের দুজনের মাঝে নিশ্চয়ই কিছু আছে, তাই না? অর্কিড মাথা নুইয়ে ফেললো। অধীর বেশ অবাক হলো। অর্কিডের মতো মেয়ে কিনা লজ্জা পাচ্ছে। আসলে আমি বোধ করি আমরা একে অপরের জন্য পারফেক্ট। তবে তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝের সম্পর্কটুকু তেমন নয়। অধীর যদিও হতভম্ব হয়ে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ, এরপর নিজেকে সামাল দিয়ে বলল, তোর মতো মেয়ে আর অভ্রের মতো ছেলে মাঝে মধ্যে মাখো প্রেম নেই, আমি জানিনি। তুমি কি রাগ করেছো? আপাতত আমরা কেবল বন্ধু এবং একে অপরকে জানার চেষ্টা করছি। সময় হলে আমি নিজেই বলতাম। দয়া করে তুমি কাউকে বলো না দাদাই, হিতে বিপরীত হতে পারে। তুই অরিত্রকে যতটুকু ভরসা করিস আমার বোধ হয় তার এতটুকু ভরসা করিস না। অপরা ছেলেটাকে যতদূর জানি বেশ পলাইট, ডিস্টেন্স আর অবশ্যই ইন্টেলিজেন্ট, দেখতে পারফেক্ট, ব্যাকগ্রাউন্ড বেটার, যদিও একটু ফ্যামিলি প্রবলেম আছে, কিন্তু তার মতো ছেলের হাতে বোনকে তুলে দিতে পারাটা একজন ভাইয়ের সারা জীবনের স্বপ্ন থেকে। আমি জানি তুই কোথাও থাকতে হয়, তা বেশ ভালো করেই জানিস। তোর উপরে এটুকু ভরসা আছে আমার। অর্কিড চোখের পলকে গিয়ে ঝাপটে ধরলো ভাইকে। অধীর কোনো রকমে তাল সামলে বলল, তোর মন চুরি করেছে ছেলেটার অ্যালামে আছে বলতে হবে। বলেই অর্কিডের মাথায় গাঁটটা মেরে চলে গেল অধীর। অর্কিড এখনো বোধহয় ঘোরের মধ্যে। এতটা সহজে সব বিল্ড আপ হবে তা যেন স্বপ্ন ঠেকছে। সবাই এত ভালো কেন? ছোটবেলায় মুভি সিরিজে কত কি দেখেছে, তার জীবনে তো তার ছিটে ফোটাও ঘটছে না। সাথে সাথে সে ডায়াল করলো অভ্রের নম্বরে। অভ্র রিসিভ করতেই জানেন আজ কি হয়েছে? অর্কিডের চিৎকারে অভ্র ফোনটা কান হতে একটু দূরে নিয়ে জিজ্ঞেস করলো, জি? দাদাইকে বলে দিয়েছি আমাদের কথা, আর দাদাই সেটা অ্যাকসেপ্ট করে ফেলেছে। অভ্র বিস্মিত হয়ে কেবল মেয়েটির কণ্ঠের কম্পনে উৎফুল্লতা বোঝার চেষ্টা করলো। তার ঠোঁটেও এক চলতি হাসি ফুটলো। আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল আজকের সময়টুকু। জীবনে এতটা সুখ কি সইতে পারবো? বরাবর কমবক্ত কিনা। কি আবোল তাবোল বকছেন? জীবনের সকল অধ্যায় আপনি কেবল একাই কাটিয়েছেন। এবার থেকে আমরা একসাথে সব কিছুর মুখোমুখি হব। অগ্রনীল, আপনার পরিবর্তনটুকু আমার স্বস্তি মেলায় তাকে আপনি জানেন। নীল অপছন্দকারী অভ্রনীল। কেবল তোমাদের সুখ জমাবো বলে আমি অভ্র থেকে অভ্রনীল হলাম। প্রতি জন্মে তোমাকে পেলে আমি নিজের সাথে ছেড়ে তোমাতে হাঁটতে রাজি। অভ্রের উচ্চারিত শব্দগুচ্ছগুলো যেন অর্কিডের হৃৎপিণ্ডে বিঁধে রইল। তবে এতে করে তার এক চুলো দুঃখ হলো না, বরং শরীর জুড়ে এলোমেলো অনুভূতিরা খেলে গেল। চোখ জোড়া বন্ধ করে ফোনটি বুকে চেপে ধরলো অর্কিড। এটাকেই কি তবে পূর্ণতা বলে? অর্কিডের সর্বাঙ্গে তবে পূর্ণতার আকাঙ্ক্ষারা ছুটে চলেছে। সমুদ্রের সুনামি ঢেউদের ন্যায় আছড়ে পড়ছে একের পর এক। দুই পক্ষের নীরবতা ভেঙে অভ্র বলল, আপনাকে তুমি বলতে রাগ করলেন বুঝে? মোটেও নয়,
আপনি আমাকে তুমি বললেই আমি খুশি হব। আমি কিন্তু এখন থেকে আপনাকে অগ্রনীল বলেই ডাকবো। জানি একটু বিরক্ত হবেন, তবুও। কাছের মানুষদের দেয়া নামে বিরক্তি নয়, বরং ভালোবাসা অনুভব হয় প্রেয়সী। উকিল সাহেব, তবে কি আপনি নিজেকে প্রেমিক দাবি করলেন? তবে কি ধরে নিব আমার প্রেম করছি? আমরা সেই স্টেজ আরও আগে পার করেছি বলে মনে হয়। আমার ধারণা মতে প্রথমে আসে পছন্দ, এরপর ভালো লাগা, প্রেম, ভালোবাসা। তবে আমাদের ক্ষেত্রে যেটুকু শুরুতে ছিল তাহলে কেবলই কৌতূহল, আগ্রহ, আকাঙ্ক্ষা, টান, মায়া, অভ্যেস। ভালোবাসার স্টেজে সর্বোচ্চ পর্যায়ে হলো অভ্যেস। কারোর প্রতি মায়া হলে তাকে ভুলতে বোধ হয় একটু সময় লাগে, তবে কে অভ্যাসে পরিণত হলে তাকে ভোলা তো দূর, একবার চক্ষু অগোচর হলে যন্ত্রণা অনুভূত হয়। স্মোকিং আমার অভ্যেস থেকে আজ নেশায় পরিণত হয়েছে। এতটা নেশা যে স্মোক করতে না পারলে বোধ হয় আমার আত্মার দেহ ছেড়ে দেবে। ঠিক তেমনই তুমি আমার অভ্যেস হতে ধীরে ধীরে নেশায় পরিণত হয়েছে রমণী, যার কণ্ঠ আমায় প্রতিনিয়ত ঘায়েল করে, মাদকতার সৃষ্টি করে বেসামাল করে বারংবার। যেদিন প্রথম তার অধর যুগল দৃষ্টিগোচর হয়েছিল, আমি সেদিন মুগ্ধ চোখে তাকিয়ে অবলোকন করেছিলাম সে অদ্ভুত সৌন্দর্য। ওই সৌন্দর্য লুকিয়ে জুড়ে অবলোকন করার শাস্তির স্বরূপ আমার প্রতি রাতের ঘুম হারাম হলো। সে তুলতুলি কোমল অধর যুগলের অধর শোধা পানের আকাঙ্ক্ষায় এ অভ্রনীল প্রতিনিয়ত ছটফট করে বদ্ধ ঘরে ঘরমুক্ত শরীরে। আজকাল সিগারেট কি আধারে ছোঁয়াতে ভয় হয়? যদি রমণের হিংসা হয়, চোখ মুখ কুচকে সে হিংসের জানান দেয়। তবে কি করবো আমি? অগ্রের বলা কথাটুকু শেষ হতে না হতেই ধরণী তটে তেজ বর্ষণ শুরু হলো মেঘ গর্জে। এতক্ষণে অর্কিডের লজ্জা ভালো লাগার সংমিশ্রণে দুই কান দিয়ে রীতিমতো ধোঁয়া ছুটছে। অগ্রের এমন কোনো রূপ থাকতে পারে তা অর্কিডের কল্পনাতেও কখনো ছিল না। অগ্রকে আজ বেশ অচেনা ঠেকলো। এত এত প্রেমের বাণী ছেলেটার মুখ নিঃসৃত ভাবতেই লজ্জারা হানা দিচ্ছে রিনরিনিয়ে অর্কিডের সর্বাঙ্গ জুড়ে। এখন থেকে এই লোক থেকে যথাসম্ভব দূরত্ব রাখতে হবে। কখন ঠোঁটকাটা হয়ে কি বলে ফেলবে তার ইয়াত্তা নেই। অর্কিডকে নীরব থাকতে দেখে অব্র বলল, বৃষ্টিতে বড্ড ভিজতে ইচ্ছে করছে আজ, তবে একা নয় নীলবতী, তোমার হাতে হাত রেখে তোমার কোমর জড়িয়ে আকাশের পানে চোখ জোড়া বন্ধ করে থাকতে ইচ্ছে করছে। শীতল বাতাসের স্পর্শে দূরে ঠেলে তোমার শরীরের উষ্ণতা পেতে হচ্ছে চাচ্ছে। ইস, এ লোকের আজ কি হলো? লজ্জার শরমের মাথা খেয়েছে নাকি? অব্রকে থামিয়ে কোনো রকমের স্বর তুলল অর্কিড। এতক্ষণে তার শরীর বরফ হয়ে গিয়েছে যেন। ন্যূনতম শব্দটুকু যেন তার গলা দিয়ে বের হচ্ছে না। উকিল সাহেব, ঘুম পাচ্ছে, আমরা কাল কথা বলবো। এই ওয়েট নীলবতী, ফোনটা কেটো না। আমি কোনো শব্দ করবো না। ঘুমন্ত তোমায় আমি বিরক্ত করবো না, একটুও না। এমনকি তোমার স্বপ্নে গিয়েও জ্বালাবো না। তবু ফোনটা কেটো না। আপাতত ঘুম আসবে না। বৃষ্টি দেখবো জানলা দিয়ে। তবে তুমি তো জানোই একাকে বৃষ্টি দেখতে বোরিং লাগে, তাই আমি চাই তুমি আমার পাশে থাকো। অর্কিড তার অভ্রনীলের এত মিষ্টি আবদারটুকু কোনো মতেই ফেরালো না, ফেরাতে চাইলো না। অগ্রের এই পরিবর্তনে মেয়েটা ঘটনার আকস্মিকতায় জমে গেছে। তার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দগুলো অভ্রকে যেন বেসামাল করে দিচ্ছে। ধীরে ধীরে অভ্র সিগারেটে আগুন জেলে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, ঠোঁট টেনে হাসলো, গলার স্বর খাদে নামিয়ে বলল, নীলাবতী, আমি তোমার কাছে খোলা খাতা। আমি তোমার জন্য মেঘ নই, বরং বৃষ্টি যে কেবল ঝরেছে। আমি তোমার জীবনে পাহাড় হতে পারবো না আমি জানি, তবে আমি সমুদ্র হব। এমন এক সমুদ্র যে ঢেউয়ের তালে তোমার বালুতে কেবল ভালোবাসা জমাবে, আবার তোমায় ভাসিয়ে সঙ্গে করে পাড়িয়ে দেবে দূর দূরান্তে। তুমি আমার জীবনে শীতের তুষারপাতের অবসান ঘটানো এক চলতি রোদ্দুর, দেবান্তরে পাতার ফাঁকে জলজল করা সে রোদ্দুর যা আলো আধারিতে পথ প্রদর্শক। আমার আকাশে তুমি সেই শোকতারা যা সর্বক্ষণ মিটিমিটি আলো দাও আমার জীবনে। আমার অধৈর্য ঘরের হাসির রেখা তুমি, আবার আমার অতি সুখের হাতছানিতে নয়ন জলের বিন্দু কণিকাও তুমি। আমার বেরঙের জীবনের বৃষ্টির ছোঁয়ায় রংধনু এনেছ তুমি, সে রংধনুতে থাকা নীল রং তুমি। শুনছ নীলাবতী, আমার ক্ষণস্থায়ী জীবনের সবচেয়ে বড় উপহার তুমি। ভালোবাসি নীলাবতী, নিজের থেকে শতগুণ বেশি।
ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে চক্ষু কোটরে জমা জলটুকু মুছে নিল সে। এতক্ষণে অর্কিড বোধহয় ঘুমিয়ে পড়েছে বলে ভেবেছিল অভ্র, তবে তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। অর্কিড তার প্রতিটি কথা শুনে মুখে হাত গুজে অঝরে কেঁদেছে। এই ছেলেটা তাকে এতটা ভালোবাসবে সে তা কল্পনাও করেনি। সে ভেবেছিল তার বলা সত্যটুকু শুনবে যেদিন অভ্র, সেই দিনই সবকিছু নিঃশেষ হবে, কিন্তু ঘটলো তার উল্টোটুকু। অর্কিড কাঁদতে কাঁদতে বলল, আপনি মোটেও ভালো নন উকিল সাহেব, মোটেও না। আমি আপনাকে ক্ষমা করব না। মেয়েটির ক্রন্দনরত কণ্ঠে ঘাবড়ে গেল অভ্র। কি হলো, তুমি কাঁদছো কেন? বলো আমাকে, আমি কি ভুল করেছে? যে বলে তুমি কষ্ট পেয়েছো আমি তার জন্য দুঃখিত নীলাবতী, তুমি কেঁদো না। অর্কিড কোনো রকমে নিজেকে সামাল দিয়ে বলল, আমি চেয়েছিলাম আমি আপনাকে আপনার চেয়ে বেশি ভালোবাসবো, তবে আপনি কেন আমাকে হারিয়ে দিলেন? আমি আগেও যুদ্ধে নেমেছিলাম, উদ্দেশ্য ছিল আপনার পরাজয় হবে আমার তরবারিতে। তবে কেন করলেন এমনটা, যাতে করে আমার সক্ষণে আপনার কাছে আত্মহতি দিতে হচ্ছে? আমি হার স্বীকার করছি উকিল সাহেব, আমি জড়িয়ে গেছি আপনার ফেলা প্রত্যেকটি চোখের পলকে। আপনার রক্ত কহিকায় মিশে গেছে, আপনি আমার সর্বাঙ্গে আপনি নামক রূপ বাসা বেঁধেছে। হে যে মরণ ব্যতি উকিল সাহেব, আমি কিভাবে বাঁচবো? আমায় আপনি এমনভাবে ভেঙে গুড়িয়ে পরাজিত করেছেন যাতে করে আমি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম খুব সাধারণ লেগেছিল, তবে আপনাকে যখন জানতে শুরু করলাম আমি প্রতিনিয়ত আপনার প্রেমে ডুবেছি, আপনায় ভালোবেসে নীল বিষ গলায় ঢেলেছি। সবটা জেনে বুঝে ভালোবাসি আপনাকে উকিল সাহেব। আমার জীবনের সেই অধ্যায়ে আপনি আমার পক্ষে রায় নিয়ে দিয়ে আমায় জিতিয়ে দিয়েছেন উকিল সাহেব। যেখানে আমি হারবো ভেবেই মাঠে নেমেছিলাম, কেন ঘৃণার বদলে ভালোবাসলেন এই মুখোশের আড়ালে মেয়েটিকে? কেন উকিল সাহেব, কেন? ভোরের সূর্যোদয়ের সাথে সাথে বৃষ্টি ক্রমশ কমল। পৃথিবীতে প্রথম প্রবেশকৃত সূর্য রশ্মিটুকু অবলোকন করে দুই নরনারী প্রাণ ভরে শ্বাস নিল। বাতাসে লেখা হলো নতুন এক প্রেমের গান। প্রায় মাসখানেক বাদে তেপান্তর নিজের দুই আদুরে বাচ্চাকে নিয়ে খোলা হাওয়ায় ঘুরতে বেরিয়েছে। একজন তার অতি আদরের সান, আর একজন নেহাত কম আদরের নয়, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি। যদিও এ বাচ্চাখানা সর্বদাই তেপান্তরের সাথে সাথেই থাকে, নেই কোনো গন্তব্য। দূর দূরান্তে ঢৌ মেরে যখন যেখানে থামতে ইচ্ছে হবে সেখানেই থামবে। টং দোকানের চা খাবে, হুটহাট বৃষ্টিতে ভিজবে, সস্তা হোটেলে দুপুরের খাবার, যে কোনো মসজিদে ইফতার, আর ফুডকার্টে রাতের ডিনার। সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো ব্ল্যাক মাস্ক আর সানগ্লাস হয়েছে নিত্যসঙ্গী। এ এক যন্ত্রণা, যেখানেই যা কেউ না কেউ চিনে ফেলবেই। হুটহাট ছবি তুলতে চাইবে, হাত মেলাতে চাইবে, এসব তার মোটেও পছন্দ নয়। চাকচিক্যের ভিড়ে জীবনের সত্যিকারের অনুভবটুকু বিলীন প্রায়। তেপান্তর এবার একটু শ্বাস ফেলার সময় পেল। যেসব ব্র্যান্ডের হয়ে ফটোশুট করার এগ্রিমেন্ট ছিল সেগুলো আজই কমপ্লিট হয়েছে। সামনেই যেহেতু ঈদ, এবং এই প্রথম সে ঈদ আউটফিটের ফটোশুট করেছে। রমজান মাসে কোনো কাজ হাতে রাখবে না বলেই সকল কিছু দ্রুত করা। ঈদের পরপরই হাইকোর্টে প্র্যাকটিস শুরু করবে, তখন চাইলেও কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করা হয়ে উঠবে না। বরাবরই প্রফেশন আর হবি আলাদা রাখাটাই তেপান্তরের রুলস। এতদিন সে স্টুডিওয়ের একটা ছোট্ট রুমে কাটিয়ে দিয়েছে, তবে এবার একটা অ্যাপার্টমেন্ট রেন্টে নিতে হবে। এসব বাসা খোঁজা দেখা তেপান্তরের কাম্য নয়। ম্যানেজারকে বলে রেখেছে, তবে ততটা জোর দেওয়া হয়নি, কারণ একাকী মানুষের জন্যে এই জায়গাটাও বিশেষ খারাপ নয়। জোর দিলে বাসা খোঁজা হয়ে যেত 48 ঘন্টায়। ম্যানেজার ইদ্রিস সেই কাজের চাপ। যদিও জাওয়াদ শেখর বার কয়েক ফোন করেছিলেন, তবে তেপান্তর ইগনোর করে দিয়েছে। প্রথম রোজার দিন তিনি তেপান্তরকে বাসায় নিয়ে যেতে এসেছিলেন নাকি স্টুডিওতে, তবে তেপান্তরের দেখা মেলেনি। তেপান্তর তখন বিখ্যাত এক ক্লোথিং ব্র্যান্ডের ফটোশুটে ব্যস্ত। বাবা হতে আসছেন হুট করে, এর পেছনে নিশ্চিত কোনো না কোনো কারণ আছে। ওলোক নিজের স্বার্থ বহির্ভূত এক চুনও নড়ে না। 27 বছরের জীবনে তেপান্তর যখন থেকে বুঝতে শুরু করেছে কখনো ইচ্ছে করে রোজা ভাঙেনি সে।
যে জিনিসটা অবাক করার মতন তা হলো, যদিও সে বিদেশি সংস্কৃতিতে অভ্যস্ত, তবুও নিজের ধর্ম সম্পর্কে সে যথেষ্ট সচেতন। 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করে সে। বোল্ড সিনে শ্যুট করতে বলা হলেও সে কখনো ধর্মীয় রেস্ট্রিকশনের বাইরে গিয়ে সে শ্যুট করে না। এমনকি তার এত বছরের কেরিয়ারে কখনো কোনো ফিমেল মডেলের সাথে কোলাবোরেশন সে করেনি। মেয়েদের সংস্পর্শ এড়িয়ে চলতেই এতটা প্রয়াস, কিন্তু কিন্তু তীরে এসে তবে তোরে কি ডুবলো? ইদ্রিসের ফোনে তেপান্তর বিরক্ত হলো। দীর্ঘশ্বাস ফেলে তেপান্তর বলল, স্যার ইম্পর্টেন্ট কল, প্লিজ ফোন রাখবেন না। তুমি ইনসিস্ট করলেও লাভ হবে না, আমি আপাতত কোনো শ্যুট করব না। না স্যার, আপনি একটা পুরো দিন এভাবে লাপাত্তা হয়ে গেলেন, কল পিক করছেন না, তার উপরে আপনার লোকেশন টেস্ট করতে পারছি না। আমি কিসের মধ্যে ফেসে আছি তার নাই বা বলি, কিন্তু আপনি কোথায় এখন? কোথায় আছি সেটা জেনে তোমার কি কাজ? স্যার 2টা খবর দেওয়া আছে। বলে ফেলো। স্যার আজ আপনার একটা ইফতার পার্টির ইনভিটেশন আছে। ওকে, ক্যান্সেল করে দাও। শুনবেন না কোথাকা? দ্রুত পরের খবরটি বলো। মিস্টার জাওয়েদ শেখর ওয়েটিং রুমে বসে আছেন ঘন্টাখানিক ধরে। আপনি ওনার ফোন পিক করছিলেন না বিদায় আমি করলাম, কিন্তু আপনি তো ফোন বন্ধ করে রেখেছিলেন। ওনাকে কফি সার্ভ করো। করেছি, কিন্তু উনি আপনার কথার সাথে কথা বলতে চান। ইদ্রিসের কথাটুকু শেষ না হতেই টুট টুট শব্দ করে কানেকশন কেটে গেল। জাওয়াদের শেখর দীর্ঘশ্বাস ফেললেন, মুখে বললেন, আচ্ছা আমি আজ তবে আসি। তবে তুমি আসাদকে যেভাবে হোক বুঝিয়ে বাড়িতে পাঠাবে। একটু তোমার ওপরে ছাড়ছি। এত ছোট একটা ঘর, আমার দম বন্ধ হয়ে আসছে। আর সে এতগুলো রাত কিভাবে কাটিয়েছে। তিনি সোফা ছেড়ে উঠে যাবেন, তখনই খেয়াল করলেন অফিস কক্ষের বাহিরে ফিরোজা রঙের সুতির শাড়ি পরিহিত এক মেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। তিনি মেয়েটাকে পা হতে মাথা অব্দি পরখ করলেন। সেজে গুজে ডেটে বেরিয়েছে বলে মনে হচ্ছে না, বেশ ফরমাল সবটাতেই। তবে ডান হাত দিয়ে বাম হাতের 4টে ফিরোজা রঙের কাচের ছুরিতে স্লাইড করছে বারংবার। এটা স্পষ্ট মেয়েটি কোনো কারণে অস্বস্তি বোধ করছে। এটা হয় যখন কেউ অচেনা কোথাও যায়, বিশেষ করে মেয়েদের মধ্যে এই ঘাবড়ে যাওয়াটা বেশি লক্ষণীয়। তারা দোটানায় ভোগে এসে ঠিক করলাম কি করলাম না। তিনি ইদ্রিসকে ইশারা করলেন মেয়েটিকে ডেকে আনতে। ইদ্রিস কাচের দরজা ঠেলে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। সবটাই ভেতর থেকে পর্যবেক্ষণ করছিলেন জাওয়াদ। ইদ্রিসকে হঠাৎ দেখে মেয়েটি বোধহয় একটু ভড়কেই গেল। 2 পা পিছিয়ে গিয়ে শাড়ির আঁচল টেনে কপালের বিন্দু ঘামটুকু মুছল সে। আপনি? আমি শায়লি রুদ্র চৌধুরী। জি মিস, আপনার এখানে আসার কারণটা? মানে তেপান্তর আছে। নিজের বসের নাম একটি মেয়ের মুখে শুনে বিষম খেল ইদ্রিস। তবে কি এ মেয়ের সাথে বসের কোনো সম্পর্ক আছে? এদিকে তার জন্য রুলস করে রেখেছে ম্যানেজার পদে বহাল থাকতে হলে শুদ্ধ পুরুষ হতে হবে, বিয়ে প্রেম কোনোটাই করা যাবে না। রোদ্দুর গলা উঁচিয়ে আবার জিজ্ঞেস করলো, আসলে তেপান্তরের খোঁজ নিতেই আসা। ওকে মাসখানেক যাবত রিচ করতে পারছি না। কল করলে সর্বদাই ফোন বিজি দেখায়, দেখাও হচ্ছে না। তাই ইদ্রিসের মাথা ঘুরে এলো। কি বলে এই মেয়ে? শেষে কিনা জল এত দূর গড়ালো, আর সে কিছু টের পেল না? স্যার এই মেয়েকে নিজের ফোন নাম্বার দিয়েছেন, আবার এরা একে অপরকে এতটাই ভালোভাবে চেনে যে দেখাও করে। তাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রোদ্দুর বিরক্ত হলো, মুখে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি যতদূর জানি এটা তেপান্তরের বাসার অ্যাড্রেস। আমি ইদ্রিস ফাহিম, স্যারের ম্যানেজার। আপনি ঠিক অ্যাড্রেসে এসেছেন, ভিতরে আসুন ম্যাম। রোদ্দুর এতস্তত করলেও অফিস কক্ষের সোফায় গিয়ে বসলো, যেখানে আগে থেকে জাওয়াদ শেখর বসেছিলেন। বাহিরের তীব্র রোদের উত্তাপ সহ্য করে এখন এসি রুমে বসে রোদ্দুরের খানিক স্বস্তি মিলবার কথা থাকলেও তা হলো না, বরং রীতিমতো অস্বস্তিতে ছেয়ে যাচ্ছে সর্বাঙ্গ। 2 মিনিট হতে না হতেই একের পর এক হাঁচি দিতে শুরু করলো মেয়েটি। জাওয়ায়ের তাকে টিস্যু এগিয়ে দিল। রোদ্দুর ভদ্রতার খাতিরে টিস্যু হাতে নিয়ে নিজেকে সামলালো। ইদ্রিস এখনো ঘোর কাটিয়ে উঠতে পারেনি ঠিক, তবুও নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করলো, ম্যাম চা আর কফি? রোদ্দুর গোল গোল চোখ করে তাকিয়ে রইল। ইদ্রিসের মনে হলো সে যেন মানুষ নয়, এলিয়েন, তাই মেয়েটি এভাবে তাকিয়ে। রোদ্দুর চিবিয়ে চিবিয়ে বলল, সরি, রমজান মাসের গুরুত্ব অবলম্বন করে হলেও সামনে থেকে কোনো গেস্টকে এসব অফার করবেন না। তাছাড়া আমি রোজদার। জাওয়ায়ের তখন কফি মগে শেষ চুমুক দিচ্ছিলেন। রোদ্দুরের কথা শুনে তার কাশি উঠে গেল।
ইদ্রিস দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিল, তবে পানি পান করতে সে বেশ ইতস্তত বোধ করছে। সেদিনের মেয়ের সামনে এভাবে ইজ্জতের ফালুদা হয়ে গেল ভাবতেই আটকে উঠছেন তিনি। রোদ্দুর বিষয়টি বুঝলো, বলল, আঙ্কেল কন্টিনিউ, আমার সমস্যা হচ্ছে না। ইদ্রিস লোকটির চুপসানো মুখ দেখে মুখ টিপে হাসলো। বেশ জব্দ হয়েছে শালা। রোজা রমজানের দিনে কি সুন্দর এতক্ষণ তাকে খাটিয়ে মারছিল। 3 কাপ কফি মানিয়ে দিল, সিগারেট দাও, লাইটার দাও, কত কি ফরমাইশ, এবার ঠেলা সামলা। মিস্টার ইদ্রিস, আপনি বললেন না তেপান্তর কোথায়?